সালাম আলাইকুম। এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে যে রোডম্যাপ সেটার জন্য অপেক্ষা করছিলাম। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজকের ভিডিওতে এই নির্বাচন কমিশনের রোডম্যাপে কিভাবে এই নির্বাচন সংগঠিত হবে সে সম্পর্কে যে তথ্যগুলো আছে আমরা শেয়ার করব। তবে এই রোডম্যাপ ঘোষণার পরপরই এনসিপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জুলাই সনদ যেটা আছে সেটাকে বাস্তবায়ন করা নিয়ে তাদের নানান ধরনের দ্বিধা বিভক্তি মত রয়েছে, যেটা সরকারকে তারা জানিয়েছে। এর পাশাপাশি জামাত ইসলাম তারাও কিন্তু এখানে কিছুটা নেগেটিভিটি নির্বাচন নিয়ে তাদের আমরা যেটা বুঝতে পারছি। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছে বিএনপি। তো আসুন দেখি নির্বাচনের রোডম্যাপে আসলে কি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকালকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি রোডম্যাপ জাতির সামনে প্রকাশ করেছেন। আগামী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে, আর ভোট গ্রহণের অন্তত ৬০ দিন আগে অর্থাৎ ২ মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এবার প্রথমবারের মতন কারাবন্দীদের জন্য ভোটের পরিকল্পনা রেখেছে আপনার নির্বাচন কমিশন। তবে ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি। এটা একটা ব্যতিক্রমী ঘটনা যে এই মুহূর্তে যারা কারাবন্দী আছেন এদের মধ্যে অধিকাংশ ভোটারই আওয়ামী লীগের। তো সেক্ষেত্রে এই ভোটগুলা কারা পাবে নাকি না ভোট হবে, যেহেতু নতুন একটা সিস্টেম আসছে। তো ২৪টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে আপনার এই নির্বাচনের রোডম্যাপে। এর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দলগুলো সহ অংশীজনদের সাথে সংলাপ চূড়ান্ত করা, আইনবিধি সংস্কার, ভোট কেন্দ্র স্থাপন, পোস্টাল ভোটিং, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, দেশি বিদেশি সাংবাদিকদের অনুমোদন, নির্বাচনের জন্য জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা, নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ, আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, অন্যান্য আইনবিধি সংস্কারের একীভূতকরণ, ম্যানুয়াল নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণ, স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ, নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রচারণা ও উদ্বুদ্ধকরণ, টেলিযোগাযোগ ব্যবস্থার সুসংহতকরণ, ডিজিটাল মনিটর স্থাপন, যন্ত্রপাতি সংযোজন, বেসরকারি প্রাথমিক ফল প্রচার, ফল প্রদর্শন, প্রকাশ এবং প্রচার রয়েছে রোডম্যাপের গুরুত্বপূর্ণ ২৪টি তালিকায়। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ কি সেই সম্পর্কে রোডম্যাপে সুনির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা হয়নি। এ বিষয়ে ইসি সচিবের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলছেন, আমরা ভোটের আয়োজন করব, ভোটারদের ভোট কেন্দ্রে আনার চেষ্টা করব, কিন্তু শেষ পর্যন্ত তাদের কেন্দ্রে নিয়ে আসাই আমরা চ্যালেঞ্জ হিসাবে দেখছি। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সেপ্টেম্বরের শেষার্ধে বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন, যা শেষ হতে ১ থেকে ১.৫ মাস সময় লাগবে। এতে অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, আরো আহত জুলাই যোদ্ধা থেকে শুরু করে অনেকেই এখানে কানেক্ট করা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেহেতু নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা হয়নি, সেক্ষেত্রে ইসি কি কিছু চ্যালেঞ্জ ভাবছেন, অথবা বর্তমানে যে বললাম ভিডিও শুরুতে জামাত নির্বাচনের যে তারিখটা বা ডেটটা তারা যদিও সব জায়গায় তাদের প্রার্থী দিয়েছে, কিন্তু কোথাও না কোথাও সরকারের প্রতিটি ঘোষণাকে নির্বাচন কেন্দ্রিক এখনো তারা সাধুবাদ জানানোর বদলে তারা যে চ্যালেঞ্জগুলো আছে, বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড সহ আরো বিভিন্ন ইস্যুগুলোতে তারা কিন্তু এখনো সর্বোচ্চ চেষ্টা করছেন। অপরদিকে এনসিপি যদিও তাদের এখন পর্যন্ত আপনার কি বলা হয় যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না। নেতারা দেশ বিদেশে সফর করছেন, আর যারা দেশে আছেন তারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন। তারপরে সবকিছু মিলিয়ে এনসিপি নির্বাচনমুখী কতদূর এগোবেন সময়ের আগে, অথবা তাদের দলের যেই কি বলা হয় যে প্রার্থী যাচাই বাছাই, অথবা সারা বাংলাদেশে আসন দেওয়া, আরো বিভিন্ন চ্যালেঞ্জ আছে। তো এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলায় তারা কি করছেন সেটা স্পষ্ট না। তবে এই মুহূর্তে নির্বাচনের জন্য বিএনপি যতটা উদ্গ্রীব বা অস্থির অপেক্ষায় আছে, অন্যান্য দলগুলোর ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে নির্বাচনকে তারা কি বলে যে সময় মতো হতে দিবে না, বা চ্যালেঞ্জিং ইস্যুটা মুখে না বললেও কোথাও না কোথাও মনে হচ্ছে নির্বাচন পেছানোটাই তাদের একটা ইচ্ছার অংশ, যে নির্বাচন আরেকটু পেছাক, আরেকটু পরিস্থিতি তৈরি হোক, বিচার সংস্কার আরেকটু ফ্লুয়েন্টলি এখানে সামনে এগিয়ে আসুক। মানে সবকিছু মিলিয়ে এখনো কিন্তু সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সময় বলে দিবে। ভালো থাকুন। বিশ্বজুড়ে গোয়েন্দাগিরিতে যাদের নাম খুব বেশি সামনে আসে, এর মাঝখানে ইসরায়েলের যে গোয়েন্দা গ্রুপ আছে, তারপর হচ্ছে ধরেন আমেরিকার গোয়েন্দা গ্রুপ,
যাদের নাম সারা পৃথিবীব্যাপী পরিচিত, মোসাদ, সিআইএ, আরো বিভিন্ন ধরনের সংস্থা। এর মাঝখানে আমাদের এই এশিয়া অঞ্চলে যাদের গোয়েন্দাগিরি সবচেয়ে বেশি পরিচিত বা যে নামটা আমাদের কাছে সকলের কাছে পরিচিত, সেটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। তবে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে চোখে আঙুল দিয়ে এবার পাকিস্তান যেটা ঘটিয়েছে, এরপরই নড়েচড়ে বসেছে মোদী প্রশাসন। যে সাধারণ কোনো জায়গায় হাত নয়, খোদ ভারতীয় সেনাবাহিনীর ভেতরেই পাকিস্তান তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এমনকি এই তথ্যটা এমন এক সময় সামনে এসে দাঁড়ালো যখন দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর পাশাপাশি পাকিস্তান তাদের এজেন্টের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর অনেক স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিয়েছে। দর্শক, কথা বলছি একজন যার নাম এএসআই মতিরাম জাট। তিনি সিআরপিএফ এর এএসআই হিসাবে পরিচিত। ভারতের নিরাপত্তা নিয়ে চাঞ্চল্যকর চ্যালেঞ্জ এখন আপনার পৌঁছেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যোগাযোগ রেখে গোপন তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতের সিআরপিএফ এর এএসআই মতিরাম জাটের বিরুদ্ধে। সৌভাগ্যবশত তিনি কোনো মুসলিম নন, তাহলে পুরো ভারতবর্ষ জুড়ে মুসলিমদের বিরুদ্ধে হয়তো আরো একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পেতাম। জাতীয় তদন্ত সংস্থা ভারতের এনআইএ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, মতিরাম শুধু নিজেই তথ্য পাচার করতেন না, বরং পাকিস্তানি হ্যান্ডলারদের কাছে সেনা, আধা সামরিক বাহিনী এবং মোদীর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের অন্তত 15 জন কর্মীর ফোন নাম্বারও পৌঁছে দিয়েছিলেন, যারা নিয়মিতভাবে তাদের গোপন তথ্যগুলো মোটা অঙ্কের টাকার বিনিময়ে পাকিস্তানের কাছে বিক্রি করে দিত। গোয়েন্দা সূত্র বলছিল, মতিরামের সাথে যোগাযোগ রাখছিল সেলিম আহমদ নামে একজন পাকিস্তানি গুপ্তচর। তদন্তকারীরা মতিরামের সব কল রেকর্ড, ইন্টারনেট প্রটোকল খতিয়ে দেখেছে। ওই 15 জনের মধ্যে 4 জন আছেন ভারতীয় সেনাবাহিনীর সেনা অফিসার, 4 জন আছেন আধা সামরিক বাহিনীর কর্মী এবং 7 জন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী। তদন্ত বলছে, গত 2 বছরে নিয়মিত প্রায় 12,000 টাকা করে পেতেন মতিরাম। মানে এত অল্পতে ওই টাকা জমা হতো তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে। দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, আসাম এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে ওই অর্থ পাঠানো হয়েছে। এখানে শাহজাদ নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ মিলেছে। উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তাকে সম্প্রতি গ্রেপ্তারও করেছে। অভিযোগ, শাহজাদও পাকিস্তানি আইএসআই এর কাছে গোপন তথ্য পাচার করতেন। তার দাবি, একবার ট্রেনে সহযাত্রীর অনুরোধে তিনি মতিরামের অ্যাকাউন্টে 3,500 টাকা পাঠিয়েছিলেন। অন্যদিকে মতিরাম পুলিশের জেরায় জানান, এক নারী সাংবাদিক পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করে। ওই নারী নিয়মিত ফোন এবং ভিডিও কলে কথা বলতেন এবং সেখান থেকে শুরু হয় দুজনের ঘনিষ্ঠতা, পাশাপাশি গোপন নথি পাঠানো। তো সূত্রের দাবি, মতিরাম যেসব তথ্য পাচার করেছে তার মধ্যে রয়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর মোতায়েন সংক্রান্ত নথি, সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপের রিপোর্ট, সেনা এবং সন্ত্রাসবাদীদের গতিবিধি সম্পর্কে নানান তথ্য। এখন ভারত মনে করছে এই ঘটনাটা আরো বড় আকারে হয়তো বিস্তৃত। পাকিস্তানের এই গোয়েন্দা কার্যক্রমে চোখে সর্ষেফুল দেখছে এই মুহূর্তে মোদী প্রশাসন, যে সামান্য 12,000 রুপিয়া বা সামহাও টাকার জন্য ভারতের সেনাবাহিনীর অনেক সদস্য কিভাবে নিজের ইমান আমল বিক্রি করে দিয়েছে। ভারতের র যেখানে সবসময় গোয়েন্দাগিরি করে, সেই র এর চোখ ফাঁকি দিয়া পাকিস্তানের এই গোয়েন্দাগিরি ভারত এবং পাকিস্তানের গোয়েন্দা কার্যক্রমে নতুন এক চ্যালেঞ্জ ঠেলে দিয়েছে। কি মনে হচ্ছে যে পাকিস্তানের হাতে কি কি তথ্য গেছে ভারতে?